জানাচ্ছি। আজকে এপিসোডের নামকরণ স্টেশনে রাত যখন একটা। গল্প পাঠে আমি বাদর রায়হান, আর বিশেষ চরিত্রে সহযোগিতায় তাহমিনা আক্তার মিম, আরিফিন রায়হান অনন্ত। তাহলে গল্প শুরু করছি। স্টেশনে রাত যখন একটা। আমি খবরের কাগজের বিজ্ঞাপন অনুযায়ী একটা সরকারি প্রাইমারি স্কুলের চাকরির জন্য দরখাস্ত করি এবং সেটা স্ব-জেলায় পরীক্ষায় হয়। আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হই। আমি অপেক্ষা করছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার, কবে সেটা আসবে। কারণ লেখাপড়া করে দীর্ঘদিন বেকারত্ব জীবন কাটতে কাটতে গ্রামের মধ্যে আমি অলস হয়ে গিয়েছিলাম। একটা সময় আমি ভেবেই নিয়েছিলাম আর চাকরি বাকরি হবে না, চাকরি বাকরি করবো না। আর ওভাবে তো আমার টাকা পয়সা ছিল না যে ব্যবসা করব। তবুও শত কষ্টের মধ্যেও কত যে ইন্টারভিউ দিয়ে গেছি আমি, তার শেষ নেই। কতবার আসার সময় পায়ের স্যান্ডেল ছিঁড়ে গিয়ে সেই স্যান্ডেল আমার হাতে করে বাসায় ফিরতে হয়েছে। তবুও যে আমার একটা চাকরি চাই। অভাব অনটনের মধ্যে সংসার চলছিল। বাবা বয়স হয়ে গেছে। লেখাপড়া শেষ করে যদি এই চাকরিটা না পাই, নিজেকে বড় অপরাধী ভাববো। এটা ভেবেই অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর উপরওয়ালা যেন মুখ তাকিয়েছে আমার দিকে। আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসে গেছে। তবে আমাকে জয়েন করতে হবে সে অনেক দূরে, বেনাপোল। আমার অবস্থান নরসিংদীতে। সে বেনাপোলে গিয়ে চাকরি করতে হবে সবাইকে ছেড়ে। যতদূর হোক চাকরি বলতে কথা, আমাকে চাকরি করতে হবে। আমাকে চাকরি করতে হবে, কারণ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমি করব। তো যাই হোক, যথারীতি ব্যাগ পোটলা গুছিয়ে স্টেশনে চলে গেলাম। নরসিংদী স্টেশনে গাড়িটা অবশ্য আসবে আখাউড়া থেকে। এটা ঢাকা এসে আমাকে কমলাপুর এসে তারপর আমাকে ট্রেন চেঞ্জ করে আমাকে বেনাপোলের উদ্দেশ্যে যেতে হবে। তো যথারীতি আমি বিকেল নাগাদ ট্রেনে চড়ে গেলাম। ট্রেনে চড়ে ঢাকায় পৌঁছলাম। ঢাকা থেকে আবার সেই বেনাপোলের ট্রেন ধরলাম। লাস্ট ট্রেন, আজকের যাত্রার লাস্ট ট্রেন। সন্ধ্যায় আমি উঠে গেলাম। বেনাপোল যেতে 12:30 কিংবা 1টা। যদি লাইন ক্রসিংয়ে বা টাইম জোনের মধ্যে না পড়ি, তাহলে যথাসময় আমরা 12:30 1টার মধ্যে বেনাপোলে পৌঁছে যাব। আমি ট্রেনে বসে রইলাম। আমার কামরাতে তেমন কোনো লোক বেশি দেখলাম না। রাতের ট্রেনে ওই বেনাপোলে যাওয়ার মতো অত একটা লোক নেই, হয়তো বা 30-40 জন হবে। আমার পাশে মধ্যবয়সী একটা লোক আমার সিটের পাশে বসা। সে আমাকে জানতে চাইলো, ও ভাইয়া কোথায় যাবেন? ওদিকে আপনার বাড়ি নাকি? আমি তখন বললাম, না দাদা, আমার বাড়ি নরসিংদী। আমার চাকরির সুবাদে আমি বেনাপোলে থাকবো। ওকে দাদা, আমি বেনাপোলে লোক, আপনাকে সাহায্য করব, নো সমস্যা নেই, বসে থাকেন। একটা সময় তার কথা আমি সাহসী পেলাম। ভাবলাম অজানা একটা জায়গায় যাব, কোথায় যাব, কি করে যাব, নানান প্রশ্ন আমাকে কিন্তু ভিড় করে দেখেছিল। অবশ্য ঢাকা হেড অফিস থেকে আমাকে বলেছিল যেন আমি দিনের বেলা চলে যাই, তাহলে আমার এগুলা খুঁজতে দেরি হবে না, আমি যে কাউকে জিজ্ঞাসা করে ফেলতাম। রাতের ট্রেনে গেলে স্টেশন নামলে হয়তো বা ওই মানুষগুলোকে আর পাবো না। তো যাই কেউ কথা ভাবতেই কাকা বললো যে কাকা বেনাপোলের লোক। আমি তখন সাহস পেলাম। তো কাকার সাথে গল্প কাকা ঝিমাচ্ছে। একটা সময় কথা বলতে বলতেই কাকা ঝিমাচ্ছিল। আমারও খানিকটা ঘুম পেয়েছিল। হঠাৎ করে চোখটা আমার লেগেই যায়। চোখ লাগার মধ্যে দিয়ে কখন যে ট্রেনটা বেনাপোলে পৌঁছে গেছে, তখন স্টেশনে রাত 1টা। আমি তখন চোখ খুলে আমি বৃদ্ধ কাকাটাকে আমার পাশে দেখলাম না, মধ্যবয়সী ওই ভাইটাকে আমার পাশে দেখলাম না। আমি অবাক হলাম। আমি ভাবলাম ট্রেনের বাথরুমে হয়তো বা গেছে।
কিন্তু যখন ট্রেনটা রীতিমতো বেনাপোলে পৌঁছে গেল, আমি লোকটাকে নামতে দেখলাম না। আমি পরোক্ষভাবে তাকিয়েছিলাম দীর্ঘটা সময় যে লোকটা হয়তোবা ট্রেন থেকে নামবে, কিন্তু লোকটা ট্রেনের থেকে নামে নাই। ও তো আমাকে সহসাই বলেছিল ও এই স্টেশনে নেমে যাবে। স্টেশনে তখন রাত 1টা বাজে। লাস্ট ট্রেন, স্টেশন মাস্টার হয়তোবা চলে গেছে। এখানে গার্ডের যে দায়িত্ব আছে, কিছু গার্ড টার্ড এখানে টিকিটগুলো চেক করে স্টেশন থেকে বের করছে। তখন রাত 1টা স্টেশনে আমি কি করব? আমি কিভাবে সেই অজপাড়াগায় একটা প্রাইমারি স্কুলে যাব? অফিস থেকে বলা হয়েছিল আমি যদি ওই স্কুলে যাই কেউ একটা আমাকে রিসিভ করে বাড়িতে নিয়ে যাবে, রাতটা যেন ওখানে থাকে। কিন্তু কাউকে তো দেখছি না। হঠাৎ করে স্টেশন থেকে যখন আমি বেরোবো, আমার পাশে নরসিংদীর থেকে উঠে আসা যে মধ্যবয়সী লোকটাকে আমি দেখলাম সেই লোকটাই আবার টিকিট চেক করছে। আমি খানিকটা দাঁড়িয়ে চোখ বন্ধ করে সেই লোকটা আর এই লোকটার চেহারাটাকে আমি মিলাতে চেষ্টা করলাম। হুবহু 100%। কিন্তু আমি ওই লোকটাকে জিজ্ঞেস করতে যাইনি, আমি চুপ করে শুধু তাকিয়েছিলাম। আমি দেখলাম টিকিট চেক করা সেই লোকটাই আমার সিটের পাশে বসা ছিল। আমি তখন চমকে গেলাম, এটা কি করে সম্ভব? নিজেকে সংযত করতে চেষ্টা করলাম। একই চেহারার কত লোক হয়, এটাই আমাকে সান্ত্বনা দেওয়ার একমাত্র চেষ্টা করলাম। টিকিট যখন চেক করে আমার স্টেশনের বাইরে বেরোবো, এক দৃষ্টি পলকে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমার গা ছমছম করছিল, গা হিম হয়ে আসছিল। যে লোকটাকে আমি ট্রেনের ভিতরে আমার পাশে বসার ছিটে দেখেছি, সেই লোকটা এখানে টিকিট চেক করছে। আসলে কে? আমি কার সাথে এসেছি? আমি খুব দ্রুতই স্টেশনটা ত্যাগ করার চেষ্টা করছি। আরো অবাক কাণ্ড, স্টেশন থেকে যখন আমি মিনিমাম আধা কিলোমিটার হেঁটে যাচ্ছিলাম কোন একটা গাড়ি পাওয়ার জন্য, অটো হোক রিক্সা হোক, হঠাৎ করে একটা রিক্সাওয়ালা ঝিমুচ্ছে। আমি তার কাছে না গিয়ে দূর থেকে একটু বললাম, ও কাকা, যাবেন নাকি? যাবেন? রিক্সাওয়ালা বললো মুখ না ঘুরিয়ে, কোথায় যাবেন? তখন আমি বললাম, ফরিদাবাদ প্রাইমারি স্কুল। রাতের বেলা ফরিদাবাদ প্রাইমারি স্কুল কেন? হ্যাঁ, ওই স্কুলে আমি শিক্ষকতা করব। স্কুলে একজন দাঁড়িয়ে আছে আমাকে রিসিভ করার জন্য। ও, তাও তো ভালোই হলো। এ বলে রিক্সা উঠলো। কত টাকা দিতে হবে? দাদা, রাতের বেলা একটু ভাড়াটা বাড়িয়ে দেবেন, 20টা টাকা দিয়ে দিবেন। কি বলেন? 5 থেকে 60 টাকা ভাড়া, আপনি 20 টাকা চাচ্ছেন? হ্যাঁ দাদা, যে রাস্তায় যাব সেই রাস্তাটা বেশি ভালো নয় গো দাদা। আমাকে যে আবার একাই ফিরে আসতে হবে, তো আমাকে কি একটু টাকা বাড়িয়ে দিবেন না? এ বলতেই আমি রাজি হয়ে যাই। রিক্সা তখন চলছিল। শীত অবস্থা, গা থরথর করে শীতে কাঁপছিল। আমি দেখলাম সেই রিক্সাওয়ালাটা একটা সাদা গেঞ্জি পরে দিব্যি রিক্সা চালাচ্ছে। একটা বাতাস, একটা শীত, কিছু যেন তার গায়ে লাগছে না। যেতে যেতে ওই প্রাইমারি স্কুলটার খুব নিকটে চলে গেলাম। দেখলাম কেউ আমাকে রিসিভ করতে আসেনি। আমি অবাক, অজপাড়াগাঁয়ের এই গ্রামে আমি একা দাঁড়িয়ে থাকবো। তখন রিক্সাওয়ালাটা বলছিল, দাদা আমি কি একটু বসবো আপনার জন্য, আপনার কাছে? যে আপনাকে নিতে আসবে তার হাতে তুলে দিয়ে নেয় আমি যাই। রিক্সাওয়ালার তার ভালোবাসাটা দেখে আমার ভালো লাগলো। তখন আমি সাহসের সাথে বললাম, না, চলে আসবে, আপনি এত রাতে এখানে থাকবেন, আপনি চলে যান। রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। হঠাৎ করে লন্ঠন হাতে একটা লোক ওই স্কুলের দিকে আসছিল। আমি তখন ভেবে নিচ্ছি যে হয়তোবা অফিস থেকে তাকে বলেছিল আমাকে না পেয়ে মধুরাতে প্রথম রাতে যায়নি, বসে থেকে চলে গেছে, হয়তোবা এই রাতে আবার আসছে। তাই ভাবলাম যে ও জানলো কি করে আমি এখানে আসলাম। আমার নানান প্রশ্ন ঘুরতে লাগলো আমার ব্রেনে। আমি দেখলাম লন্ঠন হাতে ওই লোকটা আমার দিকে আসছে, যে লোকটা রিক্সায় ছিল, যে লোকটা স্টেশনে
টিকিট চেক করছিল, যে লোকটা আপ স্টেশনে আমার পাশে বসা ছিল, সেই লোকটাই নাকি লন্ঠন হাতে করে প্রাইমের দিকে আসছে। আমি অবাক হয়ে তাকায় রইলাম। আমার হাত পা ছিমছিম করছিল। খুব কাছে এসে বলছে, স্যার আপনাকে আমি নিতে এসেছি। অফিস থেকে আমাকে বলে দিয়েছে আপনাকে যেন আমি নিয়ে যাই। আমার বাড়িতে আজকে থাকবেন, কালকে স্কুলে এসে জয়েন করবেন। ক্ষণিকক্ষণে ওই লোকটার চেহারা বদলে গেল। প্রথমে দেখলাম আমার বাসের সাথে টিকিট চেক করার পাশে যে লোকটা, সেই লোকটাই আবার একটা লন্ঠন হাতে, হারিকেন হাতে আমার এখানে আসলো। তখন আমি কিছুটা সাহস সঞ্চয় করলাম যে না, এভাবে ভেঙে পড়লে হবে না, আমাকে সাহসের কথার সাথে ওখানে যেতে হবে। একটা সময় ও আমাকে প্রশ্ন করছে, আপনি কি এই স্কুলে শিক্ষকতা করবেন? আমি বললাম, হ্যাঁ, কেন? না, কারণ এই স্কুলে তো কেউ আসে না, তাই। আপনি কি বলেন, এই স্কুলে আসে না তাই? যে বলছি, চলুন যেতে যেতে বলি। হঠাৎ করে কিছু দূর যেতেই লোকটা আমাকে বলে, আপনি জানেন এই স্কুলে কোনো শিক্ষক থাকে না। Incoming voice call from +880 1920 530. যারাই আসে 1-2 দিন পর পর চলে যায়। কেন যে চলে যায় আজও কেউ বলতে পারে নাই। ঠিক আছে মশাই, সবাই চলে যাক, এবার আমি এসেছি, দেখবো কে আমাকে দৌড়ায়। এ বলে টিচার যাচ্ছিল। হঠাৎ করে ওই লন্ঠন হাতের লোকটা পিছন থেকে কোথায় জানি ছায়ায় মিলে গেল, লাইটটার হাতে নেই। আমি তখন ভীষণ ভয় পেয়ে গেলাম। দৌড়াচ্ছি, মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে লন্ঠন হাতে ওই লোকটা আমার পিছে দৌড়াচ্ছে। একটা সময় দাঁড়া আসছে, অজ্ঞান হয়ে আমি পড়ে গেলাম। সকালে আমি নিজেকে আবিষ্কার করলাম যে লোকটা আসার কথা, যে এসে আমাকে নিয়ে যাওয়ার কথা, সে মানুষটার বাসায়। আমি অবাক হলাম। আমি বললাম, তুমি রাত্রে আমাকে আনতে গিয়েছো না? সে বলল, না, আমি যাব কেন? আমি তখন অবাক হয়ে রইলাম। তাহলে কে এই ব্যক্তিটা? আমি অবাক হয়ে তাকিয়ে আছি সবার দিকে। আমি যখন নিজেকে আবিষ্কার করলাম, আমি বেটের মধ্যে, যে লোকটা আমাকে নিয়ে যাওয়ার কথা, সেই লোকটা আমাকে বলল যে তারা নাকি আমাকে স্কুলে অজ্ঞান হয়ে পড়তে দেখেছে। তখন আমি তাদের কাছে সব আমি খুলে বললাম। ট্রেনের মধ্যে যে লোকটা আমার পাশে ছিল, স্টেশনে নামার পর সেই লোকটা আমার টিকিট চেক করলো, আবার সেই লোকটাই আমাকে স্কুল থেকে নিতে আসলো। তাহলে এটা কি? তখন সেখানকার লোক বলা বলি করছিল যে এই স্কুলে কোনো মাস্টার থাকে না, স্কুলের আশেপাশে নাকি অনেক খুব খারাপ ভূত বসবাস করে, যারা প্রতিনিয়ত ভয় দেখায়। সেই ভয়ের কারণে তারা নাকি এই স্কুল আর শিক্ষকতা করে না। তখন আমি বললাম, ঠিক আছে, আমি করব, আমি এটা দেখতে চাই, আসলে কে এটা করে, কে এটা করায়। এদেশে শিক্ষা অর্জনে ছেলেপেলেরা মানুষ হবে বলে কি পিছন থেকে কেউ কালকাঠি নাড়ছে যাতে এই এলাকার শিক্ষিত না হয়? আমি যে বেনাপোলের কথাটা বলছিলাম, আসলে অর্থেই সেখানে শিক্ষার হার নেই বলতেই চলে। তাই একটা সরকারি প্রাইমারি স্কুল হয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সকলকে নিয়োগ দিয়ে ওখানে মাস্টারি করার জন্য অনুমতি দিচ্ছে। তখন আমি বললাম যে আমি এখানে থেকে যাব। আমি যথারীতি পরের দিন স্কুলে জয়েন করলাম। 2-1 শিক্ষক আছে যারা দূর থেকে আসে, আবার দিনের আগেই তারা চলে যায়। আমি তাদেরকে প্রশ্ন করলাম, আপনারা খুব দ্রুতই চলে যান কেন? তারা আমাকে এবারে বিস্তারিত স্কুলের বিস্তারিতটা বলল। আমি তখন বেরোতে একটু বিকাল হয়ে গেল। বিকাল হতেই কেমন জানি একটা অন্ধকার হয়ে গেল স্কুলের চারপাশটা। আমি তখন দপ্তরিকে বললাম, তুমি এখনো যাওনি?
দপ্তরি বলল, স্যার আপনাকে ছেড়ে কি আমি যেতে পারি? তাই তো আমি যাইনি, আপনি গেলে আমি তালা দিয়ে চলে যাব। এ বলতেই দপ্তরিকে আমি বললাম, ঠিক আছে চাবিটা আমাকে দাও, তুমি চলে যাও, তুমি সারাদিন খাটানি করেছ। হঠাৎ করে আমি যখন বেরোচ্ছি আবারও সেই লোকটাকে আমার সামনে দেখতে পেলাম, চৌমের আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল। আমি তখন সেখানে অবস্থান করলাম না। আমি যেই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেই বাড়িতে আমি গিয়ে উঠলাম। সেখানে গিয়ে বললাম কি হচ্ছে আমার সাথে। সেই বাড়ির প্রায় 70-75 বছরের একজন দাদু আমার কাছে এসে কাশতে কাশতে এসে বলল, তা তুমি কি এই স্কুলের মাস্টার হয়ে এসেছো? তখন আমি বললাম, জি। তবে থাকবে তো কিছুদিন? কেন থাকবো না, এই আর কি, অনেক মাস্টার আসে আবার চলে যায়। আমি তখন জানতে চাইলাম কেন চলে যায়, কেন তারা এখানে থাকতে চায় না? বৃদ্ধটা বলল, শুনবে সে কথা? তাহলে শোনো, এই স্কুলে হরিনাথ বাবু নামে একটা হেডমাস্টার ছিল। দীর্ঘদিন এই মাস্টার এখানে শিক্ষকতা করত, কিন্তু সেই মাস্টারটা ছিল বদ মেজাজি। সেই মাস্টারটা লোক ভালো ছিল না। কোনো একদিন এক ছাত্রকে পিটিয়েছিল। ছাত্রটা বাসায় গিয়ে অনেক জ্বর হয়। জ্বর হওয়ার পর সেদিন রাতে সেই ছাত্রটা মারা যায়। তারপর থেকে ওই স্কুলের আশেপাশে কেমন যেন অশুভ আত্মা ভর করে। ওই হেডমাস্টার তো স্কুলে পড়েই মারা গিয়েছিল। তদন্তে কিছুই পাওয়া যায়নি, তাকে খুন করা হয়েছে না নিজে সুইসাইড করেছে কিংবা কারা, আজও সেই মৃত্যুর সন্ধান কেউ খুঁজে বের করতে পারেনি। সে পর থেকেই এই স্কুলের কোনো শিক্ষক চাকরির নিয়োগে আসলেই বিভিন্ন কারণে তারা চাকরি ছেড়ে চলে যায়। তো তখন বৃদ্ধটা আমাকে বলছে, তুমি বাবা যেও না, এই গ্রামের সবগুলো মানুষ মূর্খ, আর মূর্খ বলেই সবাই ওই কুসংস্কার বিশ্বাস করে। তুমি এই গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে দাও বাবা, এই গ্রামটাকে সুশিক্ষায় শিক্ষিত করো, যাতে গ্রামের গোড়ামি, এই গ্রামের কুসংস্কার সব দূর হয়। তখন আমি বললাম, ঠিক আছে চাচা, আমি তো এর জন্যই আসছি, অন্ধকারকে আলোকিত করার জন্য। পরে অবশ্য জানতে পারলাম সে মৃত্যুর, হেডমাস্টারের মৃত্যুর সন্ধান কিংবা রিপোর্ট আজও পুলিশ বের করতে পারেনি। অজানায় থেকে গিয়েছিল সেই বিদ্যালয়ের সেই খুনের সেই সময়গুলি। সো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে করে নতুন কোনো এপিসোডে তোমাদের সঙ্গে যুক্ত হতে পারি। সেই পর্যন্ত ভালো থাকো, ভালো রাখো। আল্লাহ হাফেজ।